বাংলা একাডেমির পুরস্কার নিয়ে একটা তোলপাড় চলছে। একবার ঘোষিত হলো, আবার সেটা বাতিল হলো। প্রশ্ন হলো, ঘোষণাই কেন করা হলো, আবার বাতিলই বা কেন করা হলো? এবং যারা পুরস্কার নাম ঘোষণা করা হলো তারা অপমানিত হলেন। তারা যদি বিতর্কিত থাকেন তাহলে ঘোষণা কেন করা হলো? আমি এই সরকারের কতগুলো অদক্ষতা, যে সমালোচনার কথা বলছিলাম, একটা গুরুত্বপূর্ণ সমালোচনা হচ্ছে তাদের অদক্ষতা। আমরা একটু যদি পেছনে যাই, বেশ কয়েকবার একই ধরনের ঘটনা হয়েছে। কারিকুলাম নিয়ে একবার কমিটিতে কয়েকজন ইনক্লুডেড হয়েছিল, পরে বাইরে প্রচুর শোরগোল হলো, দুজনকে বাদ করে দেওয়া হলো। মানে আমি এই শুধু সেটা না, কিছু পদায়ন আমার মনে আছে, একজন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ করার 24 ঘন্টার মধ্যে তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। একটা রাষ্ট্রে তো অনেকগুলো মানে অস্ত্র আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে। যেহেতু বাংলাদেশে এখন একটা নতুন ধরনের পরিস্থিতি, যাচাই বাছাই এক তো হলো, আমরা এখন মোটা দাগে কি করছি, আমরা বলছি যে কোনো ক্ষেত্রে একটা মানুষ কেপেবল কিনা, যোগ্য কিনা। আর একটা প্রশ্ন আছে এই মুহূর্তে উইচ ইজ ভেরি রিলেভেন্ট, সেটা হচ্ছে পতিত যে স্বৈরাচার আছে, মাফিয়ারা আছে, তাদের সহযোগী কেউ আছে কিনা, এটাও দেখা দরকার আছে বলে আমি মনে করি। কারণ আমি প্রায় বলছি, আওয়ামী লীগ সমর্থন করলে কোনো সমস্যা ছিল না, রাজনৈতিক দল যদি হতো সেটা। আওয়ামী লীগ 14 সালের পর থেকে রাজনৈতিক দল ছিল না, বিশেষ করে 18 পর থেকে তো ছিল না। ওটা একটা ক্রিমিনাল গ্যাং। সো ওর সমর্থন করা মানে কিন্তু রাজনৈতিক দলকে সমর্থন করা না, ও সন্ত্রাসীদের পার্ট আমি মনে করি। তো এখন এত অস্ত্র আপনার আছে, এত টুলস, মানে আমাদের সামাজিক মাধ্যমের মানুষজন যদি এগুলো নিয়ে বের করে ফেলতে পারে, তাহলে এই যে এত বড় একটা একাডেমি, আর বাংলা একাডেমি নিয়ে কিন্তু এত গোয়েন্দারও দরকার নেই। আমরা সবাই সবাইকে চিনি। তো আমাদের যদি সমস্যা হয়, তারপর উনি কোনো না কোনো জায়গা থেকে হেল্প নিতে পারতেন, সময় নিতে পারতেন, আলাপ আলোচনা করতে পারতেন, এই তার তালিকা নিয়ে ভেটিং করার চেষ্টা করতে পারেন নিতেন অভ্যন্তরীণভাবে। নাথিং হ্যাপেন্ড। এবং এখন যেটা করলেন, এক তো ইনএফিসিয়েন্সি হলো। এবার আমি আর একটু যোগ করি, যারা পুরস্কার পেলেন তারা এটা সেলিব্রেট করেছেন। আমি জানি না এখানে কে যোগ্য, কে অযোগ্য, কে বিতর্কিত, আমি জানি না, জানতে চাই না। ধরে নিলাম কয়েকজন বিতর্কিত আছেন, তারা কি মানে বাংলা একাডেমিকে চাপ দিয়ে পুরস্কার পেয়েছেন? নিশ্চয়ই দিতেই। যারা বিতর্কিত বলা হচ্ছে, তাদের ওই চাপ দেওয়ার ক্ষমতাই এখন নাই। তারা লুকিয়ে আছেন, চুপ করে আছেন, ছিলেন। আপনি পদকটা দিলেন, পুরস্কারটা দিলেন, দেওয়ার পর যেটা হলো, তারা জানলেন এটা হয়েছে, তারা হয়তো সেলিব্রেট করেছেন, তারা তাদের পরিজন বন্ধু বান্ধবের সাথে সেলিব্রেট করেছেন, জেনেছেন। এখন এই যে সংশোধিত তালিকা আসবে, তাতে আমরা ধরলাম 2 জন বা 3 জন বাদ যাবে, সেটা জায়গায় যদি কেউ আসে, এই যে যারা বাদ গেলেন তাদেরও একটা মানে ভয়ঙ্কর অন্যায় হলো তো এই বিবেচনায়। তো এই কারণেই না এই কাজগুলো ঠিকঠাক করা দরকার। আমি সরকারের এই ইনএফিসিয়েন্সিগুলো নিয়ে আরেকটা বিষয় কিন্তু প্রবলেম হলো, আমি একটা অন্য দিক বলছি। আপনি একটা সংশোধিত তালিকা আবার প্রকাশ করলেন, মর্যাদার জায়গাটা কি থাকবে যারা নতুন ঢুকবে? না, একদম। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা এখানে যদি ভুল করে থাকি, ভুল করেছি, আমরা কিছু ভুল করব, এই তালিকাটা রেখে একাধিক, প্রত্যেক ক্যাটাগরিতে যদি একাধিক দেওয়া সম্ভব হয়, সাথে আরো কিছু মানুষের নাম যুক্ত করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা হতে পারে। কারণ এটুকু আমরা রাষ্ট্র হিসাবে বুঝবো যে আমাদের চলার পথে আমরা ভুল করব। কিন্তু যেটা আমার কাছে অ্যালার্মিং লাগে, এটাও কিন্তু এক ধরনের মব। আপনি খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়াতে মব তৈরি হয়েছে এবং আপনি ওটাতে রেসপন্ড করছেন। দ্যাটস অ্যালার্মিং। একটা রাষ্ট্র মবে সবসময় রেসপন্ড করা না হয়, ধরুন একটা সময় সরকার ঠিকঠাক মতো ক্ষমতায় আসতে পারে নাই, 7 দিন গেছে, 10 দিন গেছে, মব হচ্ছে, সরকার সেটা অ্যাগ্রি করে যাচ্ছে। আজকে 6 মাস, ফর গডস সেক, 6 মাসে তো আপনার কিছু অথরিটি তৈরি হতে হবে, সেই অথরিটি তৈরি হচ্ছে না। আমি এটাকে প্রবলেম দেখছি। আর তালিকার চাইতে বরং এই তালিকা যারা সিলেক্ট করেছেন, সম্ভবত অভিযোগের তাদের দিকে বেশি থাকা দরকার। তাদের ব্যাপারে কি করছে সরকার সেটা জানা দরকার। আমরা জানি না যে এই যে কমিটি তারা করেছিল, সেই কমিটি চেঞ্জ হবে কিনা আমরা ঠিক জানি না। আমরা সবসময় সরকার একটা সমালোচনা করি যে সরকার হওয়া দরকার ছিল প্রোঅ্যাক্টিভ, হয়ে গেছে প্রো রিঅ্যাক্টিভ। একদমই। এবং এটা কিন্তু খুব বড় ঘটনা না, মানে এই ধরনের সিলেক্ট করার জন্য খুব মহা পরিশ্রম করা দরকার, মহা খোঁজখবর দরকার, এমন কিছু নয়। বিষয়টা ছোট, মানে খুব সহজে কিন্তু সমাধানযোগ্য ছিল, কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটিয়েছে যেটা এখন বিশাল একটা আকৃতি নিয়েছে। মানে আরো সমস্যাটা কোন জায়গায়, এটা তো প্রথম না, এর আগে আরো 15-20টা হয়েছে। তো আপনি তো শিখছেন না। মানে আমি প্রায় একটা কথা বলি, ভুল করায় প্রবলেম নাই, কিন্তু যেটা প্রবলেম সেটা হলো ভুল থেকে যখন আপনি শেখেন না, সেটা তো ভুল থেকে আপনি শিখছেন না, এটা হলো মূল প্রবলেম। সরকার মাঝে মধ্যে বলে থাকে যে আমরা মানুষের মতামতটা গ্রহণ করি, আমরা ভুল হলে শুধরে নেই, কিন্তু বারবার এটাই বলছি যে বারবার যখন করা হচ্ছে সেটা প্রবলেম। আর যে জায়গাগুলোতে আপনি কিছু মানুষকে ইনভলভড করেছেন, আপনি একজন মানুষকে সচিব হিসাবে নিয়োগ করে দিয়েছেন,
সেই মানুষটা সচিব হিসেবে নিয়োগকৃত হয়েছেন, তার একটা আনন্দের খবর এটা, ওনার পরিবার আনন্দিত হয়েছেন, কিন্তু আপনি এবং নামটা প্রকাশিত হয়েছে, তারপর আপনি ওকে নাক করছেন 24 ঘন্টার মধ্যে। এই ব্যাপারগুলো তো উনি তো চান নাই। হ্যাঁ, ধরলাম উনি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন সচিব হতে, কাগজে কলমে ধরে নিলাম, ডিসিশন তার উনি নেন নাই, উনি তো ঘোষণা করেন নাই আমি সচিব, সরকার থেকে করা হয়েছে, করে তারপর আপনি ক্যান্সেল করছেন। সো এই হিউমিলিয়েশনগুলো খুবই অন্যায় আমি মনে করি। তো সরকার শিখছে না, এটাই হলো মূল ব্যাপার। আমি বারবার মানে মানুষের সমালোচনা থেকে শিখছি, সমালোচনায় পরিবর্তন করছি, এগুলো বাড়াবাড়ি হলে দক্ষতার প্রশ্ন হয়। আপনার হয়তো এটাকে প্রশংসা করবে যে আপনি মানুষের সমালোচনায় রেসপন্ড করছেন, কিন্তু আপনার দক্ষতার প্রশ্ন উঠলো, এর মানে আপনার দক্ষতার ঘাটতি দেখছেন, সিরিয়াস ঘাটতি আছে। সরকার এখান থেকে বেরিয়ে আসে না কেন? আমি আসলে জানি না সরকার বেরিয়ে আসে না সরকার কেন। আরো কিছুদিন থাকবে বলে আমরা ধরে নেই, নেই এবং এখান থেকে বেরিয়ে আসা তো উচিত। আমি একটা জিনিস মনে করি, এক হলো এটা সিদ্ধান্ত নিলেন এবং প্রচুর মানুষ বিরুদ্ধে গেল, আপনি যদি সঠিক মনে করেন, কখনো কখনো আমি ধারণা করি যে সরকার তার সিদ্ধান্ত সঠিক মনে করলেও মানুষের চাপে সরিয়ে আসে। মানে একটা জিনিস জরুরি, আপনার সাথে অফ রেকর্ডই এই কথাটা হচ্ছিল, আমি এখানে অন রেকর্ডই বলতে চাই, সেটা হচ্ছে সরকার যখন প্রশাসক হিসেবে কাজ করবে সে সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না, এটা সরকারকে মাথায় রাখতে হবে। কোনো না কোনো সিদ্ধান্ত কারো না কারো বিরুদ্ধে যাবে। ধরলাম এই সিদ্ধান্তটা যদি সরকার সঠিক মনে করতে, বা ভুল হলে আমি আপহোল্ড করব কারণ আমি এটা অফিসিয়ালি নিয়েছি, তাতে যারা প্রতিবাদ করছিলেন তারা অসন্তুষ্ট হতে পারতেন। আপনি কিন্তু সেই রকম স্ট্যান্ড নিতে হবে, যেটা সরকার, আমি সরকার কিন্তু মানে এই না আমি ভুল করব না। তো এইরকম কিছু জিনিস সরকারকে দেখাতে হবে। সরকার পারছে না এটা, কোথাও কোথাও যেখানে যেখানে প্রয়োজন তাকে স্টিক করা, তাতে কিছু মানুষ অসুখী হবে, কিছু মানুষ অসন্তুষ্ট হবে, সেই জিনিসটাকে সে যাতে মেনে নেয় যে সরকার মানে তাই। সবাইকে খুশি করা তো সম্ভব নয়, অসম্ভব, একটা প্রশাসকের পক্ষে আরো অসম্ভব। মানে একটা ফান আছে এরকম একটা কথা পলিটিক্স নিয়ে বলে যে আপনি যদি সবাইকে খুশি করতে চান তাহলে রাজনীতি আপনার কাজ না, আপনি আইসক্রিম বিক্রি করুন, মানে সবাই আইসক্রিম পছন্দ করে কিনলে, আর সবাই আপনার উপর হ্যাপি থাকবে। সো সরকার চালানো ইভেন রাজনীতি চাইতে আরো টাফ কাজ। নিঃসন্দেহে। আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে স্টেপস নিতে হবে যাতে কোনো না কোনো গোষ্ঠী, এই যে আমি একটু ছোট উদাহরণ দিই, সংস্কারের আলাপ আসলো, আপনি যখনই সংস্কার করতে যাবেন সেটা কোনো না কোনো গোষ্ঠীর প্রতি সমস্যা তৈরি করবে। আমি আমার কমিশনের একটা প্রপোজালের কথা বলি, যে আমরা বলছি রিটার্নিং অফিসাররা নির্বাচন কমিশনের কর্মকর্তা মধ্য থেকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, না পেলে প্রশাসন এবং অন্য ক্যাডার নেওয়া যেতে পারে। তো এখন পর্যন্ত সব প্রশাসন ক্যাডার রিটার্নিং অফিসার হচ্ছে ডিসিরা, তো ওনাদের তো দেখলো যে আমাদের ক্ষমতা কমে গেল, এখন ওদেরকেও যদি সরকার খুশি হবে না, এখন আপনি যদি তাকেও খুশি করতে চান তাহলে তো সংস্কার হবে না। আচ্ছা, যে কয়জন বাকি আছে আমরা বলছি শুধু ওই ক্যাডার না, অন্য ক্যাডার থেকেও রিটার্নিং অফিসার হতে পারবে একই পর্যায়ের কর্মকর্তারা, তো এটাও তার কাছে মনে হবে সমস্যা হচ্ছে। তো এটাই বলছি যে আপনি যখন কাজ করতে চাইবেন, অ্যাডমিনিস্ট্রেশন করতে চাইবেন, আপনি যখন সংস্কার করতে চাইবেন, ভালো কাজ করতে চাইবেন, কারো না কারো বিরুদ্ধে এটা যাবে, সবাইকে খুশি করা যায় না।